अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते हैं तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता है। নমস্কার দর্শক, কবি রয়েছে আপনাদের সঙ্গে। এর আগেও বারবার এই উপমা টেনেছি, আবারও টানতে বাধ্য হচ্ছি। রাজধানীর শৈত্য কিন্তু কিছুতেই যতটাই কমছে, উত্তাপ কিন্তু ততটাই বাড়ছে। অর্থাৎ সেইভাবে কিন্তু শীতকালের আমেজ আমাদেরকে বুঝতে দিচ্ছেন না রাজনীতিকরা। কেন এ কথা বলছি? গতকাল আমাদের দেশের সম্মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি অদ্ভুত উদ্ধৃতি করেছেন সংসদ অধিবেশন চলাকালীন। তিনি বলেছেন, এখন একটা নতুন ফ্যাশন তৈরি হয়েছে আম্বেদকরের নাম করা। এতবার যদি মানুষ আম্বেদকরের নাম না করে ভগবানের নাম করতেন তাহলে কিন্তু 7 জন্ম পর্যন্ত স্বর্গবাস হতো। এই বিষয়ে আমরা কথা বলে নেব। এই বিষয়ে কথা বলার জন্য যিনি যোগ্যতম ব্যক্তি আমাদের দেশের, তিনি একাধারে সাংসদ এবং স্বনামধন্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, কিভাবে দেখছেন? আপনার কি স্বর্গ লাভের কোনো ইচ্ছা হচ্ছে? আপনি কি ভগবানের নাম করবেন আম্বেদকরের নাম করে? দেখুন, এটা আলোচনা করতে গেলে আমাদের একটু স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষিতটা ভাবতে হবে। যদি আমরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম দেখি, এই স্বাধীনতা সংগ্রামের ডিরেক্ট ফসল তো হচ্ছে সংবিধান, এবং এই সংবিধান রচনার ক্ষেত্রে আম্বেদকরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কোন আম্বেদকর? যে আম্বেদকরকে ছেলেবেলা থেকে ব্রাত্য হিসেবে, দলিত হিসেবে স্কুলে বসতে দেওয়া হতো না, জল খেতে দেওয়া হতো না, সেইখান থেকে তিনি বড় হয়ে ব্রাহ্মণ্যবাদী কালচারের বিরুদ্ধে লড়াই করে আম্বেদকর হয়েছেন। আর স্বাধীনতা সংগ্রামে কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী যে দল, আমি বলি হিন্দু মৌলবাদী দল RSS, তারা অংশগ্রহণ করেননি। শুধু অংশগ্রহণ করেননি তা নয়, তারা স্বাধীনতার পরেও কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা এবং সংবিধানকে তারা গ্রহণ করতে পারেননি। স্বাধীনতা উত্তরকালে তারা রাজনৈতিক ময়দানে নেমেছেন, কারণ তাদের মাথায় আছে হিন্দু রাষ্ট্র। সেই হিন্দু রাষ্ট্রের পরিকল্পনার পেছনে যে দর্শনটা কাজ করে, সেই দর্শনটা হচ্ছে কিন্তু আবারও বলি ব্রাহ্মণ্যবাদী দর্শন, যেখানে তারা দলিত, পিষ্টবর্গ, শূদ্র এদের পায়ের তলাতেই রাখতে চান। এখন ঘটনাচক্রে বিজেপি ক্ষমতা এসেছেন, যারা RSS এর নির্দেশে পরিচালিত একটি দল, এবং সংবিধান আলোচনা করতে গেলে স্বভাবতই আম্বেদকরের প্রশ্ন আসবেই, বারে বারে আসবে। এটা কিন্তু বিজেপির পক্ষে গ্রহণ করা খুব মুশকিল, এবং তাই সংবিধানের যখন আলোচনা হয় তার উত্তর দিতে গিয়ে ওরা বলে ফেললেন যে আপনারা একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর আম্বেদকর। কে আম্বেদকর? আম্বেদকরের যতবার নাম করছেন ততবার এই রামচন্দ্রের নাম করলে বা হনুমানের নাম করলে আপনারা স্বর্গে চলে যেতে পারতেন। এটা হচ্ছে তাদের দার্শনিক চিন্তার প্রতিফলন। এবং এই যে একটা অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছেন, তার পক্ষে বলতে গিয়ে সংসদে কিরণ রিজিজু যেটা বললেন সেটা আরো মারাত্মক। তারা কি বললেন যে আমরা আম্বেদকরকে ভারতরত্ন দিয়েছি, আমরা আম্বেদকরের স্ট্যাচু বসিয়েছি। এখন স্ট্যাচু বসিয়ে একজন মানুষকে তার দর্শনটাকে কার্যকর করছি সেটা প্রমাণ হয় না। ভারতরত্ন দিয়েও তার দর্শন যে কার্যকর করা হচ্ছে তার কোনো প্রমাণ হয় না, বরং তাকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা। ওরা এইভাবে আম্বেদকরের কত কাছে এটা প্রমাণ করার চেষ্টা করছে। এবং প্রকৃতপক্ষে আম্বেদকরের যে দর্শন, সেই দর্শনটা হচ্ছে সামাজিক ন্যায়, সামাজিক সাম্য, গণতন্ত্র, অর্থনৈতিক ন্যায়, এগুলোকে প্রতিষ্ঠা করা, যেটা আমরা 75 বছর পালন করতে গিয়ে দেখছি যে ক্রমশ এই বিষয়গুলো থেকে ভারতবর্ষ দূরে সরে যাচ্ছে। এখানে এখনো দলিত মানুষ দেখলে তার মুখে ব্রাহ্মণ্যবাদীরা পেচ্ছাপ করে দেয়, নিচু বর্ণের মানুষকে ধরে পিটিয়ে মানা হয় তার খাদ্যাভ্যাসের জন্য। এই সমস্ত অনাচারগুলো কিন্তু বিজেপি আমলে বৃদ্ধি পেয়েছে। সেই জন্যই অমিত শাহর ওই বক্তব্য, এবং সেটা স্বভাবতই যারা আম্বেদকরের দর্শনকে মান্যতা দেন তাদের মনে হয়েছে যে তাকে যেন অচ্যুত করা হলো, যে আম্বেদকরের জায়গায় দেবতার নাম করলে পরে বা রাম বা হনুমানের নাম করলে পরে স্বর্গবাস করা হয়, আম্বেদকরকে তোমরা কেন বারবার বলছো? এটা একটা সত্যি অবমাননাকর। সেই জন্যই মানুষ বিক্ষুব্ধ হয়েছেন, প্রতিবাদ হচ্ছে। এর মধ্য দিয়ে ব্রাহ্মণ্যবাদী চিন্তারই প্রতিফলন করেছে, আর কিছু নয়।
স্যার, যারা এই শ্রীরামচন্দ্র বা আনুষঙ্গিক নাম করে সাধারণত হিংসার বীজ ছড়ান, বপন করেন, তারা সম্ভবত, আমার বিশ্বাস, এবং আপনিও নিশ্চয়ই একমত হবেন স্যার, রামায়ণ বা মহাভারত বা পুরাণ সেভাবে পড়েননি। কারণ তারা যদি সে কাজ করতেন তাহলেও অন্তত, যেমন ইসলামিক যারা জঙ্গি গোষ্ঠী বা এই ধরনের মৌলবাদী গোষ্ঠী, তারা যেমন বলা হয় যে কোরআন পড়েননি, কারণ কোনো ধর্মগ্রন্থ বা পুরাণেই তো হিংসার কথা সরাসরি সেভাবে বলা হয় না। আমার এক্ষেত্রে একটা অন্য কথা, যে হিন্দিতে বলা হয় যে ও দেতা হ্যায় ও হি দেবতা হ্যায়। তো দেবতার কথা যদি বলেন, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তো ছিলেন আমাদের দেশের গরিব মানুষের দেবতা, কারণ তিনি তো বাঁচার অধিকার দিয়েছিলেন, সামাজিক ন্যায়ের অধিকার দিয়েছিলেন। আজকে তার এই অবমাননাকে দেশবাসী কিভাবে দেখতে পারে বলে আপনার মনে হয়? দেশবাসী বিক্ষুব্ধ হবেন স্বভাবতই, কারণ তারা এর সঙ্গে বিজেপি বিভিন্ন রাজ্যে তাদের যে কার্যক্রম তার সঙ্গে মিলিয়ে দেখবেন যে এরা আম্বেদকরের অবমাননা করছেন। যত বিজেপি রাজ্য আছে দেখবেন সেখানে দলিতদের ওপর আক্রমণ বাড়ছে, দলিতদের শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে, এটা তো ঘটনা। এবং দলিত মানুষের খাদ্য হচ্ছে, ধরুন গরুর মাংস বলুন, যাই বলুন, সেটাকে তারা ক্রমশ ক্রমশ ব্রাত্য করে দিচ্ছে। আসামের হেমন্ত শর্মা সে গরুর মাংস খাওয়াটাকে বাতিল করে দিয়েছে এবং সরকারি বিভিন্ন জায়গায় জোর করে নিরামিষ খাদ্য চাপাবার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনা থেকেই তো প্রমাণ হচ্ছে যে তারা প্রকৃতপক্ষে আম্বেদকর আদর্শ বিরোধী এবং ব্রাহ্মণ্যবাদী আদর্শকে প্রতিষ্ঠা করতে চাইছেন, এটা তো পরিষ্কার। স্যার, সে আজকে সংসদে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই জানেন স্যার। রক্তারক্তি হয়েছে, হাতাহাতি হয়েছে দুই দল সাংসদের মধ্যে। আগামী দিনে এবং আবার ওয়ান ভোট ওয়ান নেশনের একটা থিওরি উঠে আসার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন স্যার? দেখুন, ভারতবর্ষ খুব গ্রামাটিক্যালি যদি ভাবি ওয়ান নেশন নয়। ওয়ান নেশন বলতে বোঝায়, সমাজতাত্ত্বিকরা বলছেন, যে দেশ একই ধরনের চিন্তা ভাবনা দ্বারা একই শাসকের নিয়ন্ত্রণে থাকে একটা ভৌগোলিক সীমার মধ্যে, যাদের কৃষ্টি এবং আচরণ এক। ভারতবর্ষ কিন্তু তেমন নয়। ভারতবর্ষ প্রকৃতপক্ষে বিভিন্ন ধর্ম, বিভিন্ন কৃষ্টি, বিভিন্ন ভাষা, বিভিন্ন খাদ্যাভ্যাসের একটা যৌথ সমাবেশ। সেজন্যই সংবিধানে বলা আছে, দেখবেন, যে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস। একদম স্যার। ইউনিয়ন কথাটার একটা গুরুত্ব আছে, যে আমরা সবাই মিলে এক জায়গায় যুক্ত হয়েছি। যুক্ত হয়েছি কিন্তু আমাদের স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখেই। সেদিক থেকে বিচার করলে একদম প্রথাগতভাবে একটা নেশন আমরা নই। যদি আমরা ভৌগোলিক সীমার জন্য আধিকভাবে বলি ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু চরিত্রগত দিক থেকে তা নয়। এবং আমরা দেখেছি ভারতবর্ষের বুকে, ধরুন প্রথম যখন নির্বাচন হয় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, তখন তো সবই একসাথে হয়েছিল। তারপর দেখা গেল যে বাস্তব পরিস্থিতিতে একসাথে হতে পারছে না। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম তার বিষয় আছে, বিভিন্ন রকম তাদের পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্রীয় যে চিন্তা ভাবনার মধ্যে। সেই জন্য একসঙ্গে এক ভোট হতে পারে না। আর এত বড় দেশে তারা এই ওয়ান নেশন বা ওয়ান কান্ট্রি বরং বলা ভালো, যে ওয়ান কান্ট্রি ওয়ান ভোট, এই তত্ত্ব হাজির করছেন, যে তত্ত্বটা ভারতবর্ষের সাধারণ বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যের বিরোধী। দুই হচ্ছে যে দুর্ভাগ্যজনক ভাবে এইটার যে কমিটি তারা করলেন, সেই কমিটির প্রধান কে হলেন, যে প্রাক্তন রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতির তো আত্মসম্মান বোধ আছে বলে আমার মনে হয় না, কেন যিনি একবার রাষ্ট্রপ্রধান ছিলেন, একদমই, তিনি সরকারি আমলা তাকে নিয়োগ করছেন একটা কমিটির মাথায় ছিল এবং তিনি সেটা গ্রহণ করলেন। এই নৈতিকতার দিক থেকে ওই কমিটির যে সুপারিশ তাকে গ্রহণ করা যায় না, আমি তো মনে করি না যে গ্রহণ করা উচিত। আর যেসব যুক্তি তারা দিয়েছেন সেই যুক্তিগুলো একেবারেই অযুক্তির যুক্তি। টাকা খরচা হবে, টাকা খরচা তো অন্যভাবেই হবে, অনেক যুক্তি দেওয়া যায়। টাকা খরচা বেশি হবে, টাকা খরচা কমানো যাবে, একসঙ্গে নির্বাচন করা যাবে। যে দেশের ইলেকশন কমিশন একটা রাজ্যের নির্বাচন একসঙ্গে করতে পারেন না, 7 দফা 8 দফা 10 দফায় করতে হয়, সেখানে আমি নির্বাচন কমিশনকে দিয়ে গোটা দেশে একসঙ্গে ভোট করাবো, এটা আসলে ভোট লুটের একটা আগাম পরিকল্পনা। কেন বিজেপির হাতে প্রচুর টাকা, RSS এর
সংগঠন দ্বারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছেন, ধর্মের নাম করে তারা উন্মাদনা তৈরি করতে পারবেন, দখল করতে পারবেন, সেই পরিকল্পনা থেকেই করা। এর পেছনে কোনো সমাজতাত্ত্বিক সমাজবিজ্ঞানের কারণ নেই। যেটা রয়েছে স্বৈরাচারকে প্রতিষ্ঠা করার একটা আইনি পদ্ধতির মধ্যে তারা নিয়ে আসতে চাইছেন। স্যার, আমার একদম শেষ প্রশ্ন, পশ্চিমবাংলায় 2011 পরবর্তী সময়ে দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রধান মুখ হিসেবে যদি আপনাকে আদালতের ভেতরে এবং রাজপথে দেখা যায়, ঠিক একইভাবে সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখও কিন্তু শুধুমাত্র রাজ্যে নয়, দেশে আপনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন সাম্প্রদায়িকতার করাল থাবা আমাদের দেশকে আস্তে আস্তে গ্রাস করছে এবং শুধুমাত্র আমাদের দেশ না, দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও আতঙ্কবাদের করাল ছায়া, সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য, কি বার্তা? দেখুন, আমার একটাই মানুষের কাছে অনুরোধ, আবেদন, যে আপনারা নিজেরা চিন্তা করুন, ভাবনা করুন। যে কোনো সিদ্ধান্ত নেবে, রাজনৈতিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বাস্তব পরিস্থিতি চারপাশ দেখে সিদ্ধান্ত নিন, অপরের দ্বারা প্রভাবিত না হয়ে, প্রচারের দ্বারা প্রভাবিত না হয়ে। আমরা অধিকাংশ মানুষই কিন্তু প্রচারের দ্বারা ভয়ানকভাবে প্রভাবিত হয়ে পড়ছি। সেজন্যই আজকে ভাবতে খারাপ লাগে, কিছুক্ষণ আগে আমার কাছে মিডিয়া রিয়াকশন নিয়ে গেল যে আমরা এমন সমস্ত লোকেদের নির্বাচিত করছি যারা সংসদে গিয়ে হাতাহাতি করছেন, মারামারি করছেন, সংসদীয় মিটিং এ বোতল ভাঙছেন। এইরকম মানুষ বা এইরকম দল, এই সমস্ত দলকে তারা এই সমস্ত দলকে তারা প্রতিনিধিত্ব করেন। তাদের যারা ভোট দিচ্ছেন সেই ভোটারদের কাছে আমার নিবেদন, যে ভোট দেওয়ার সময় স্থানিক ক্ষুদ্র স্বার্থকে না চিন্তা করে বৃহত্তর স্বার্থ ভেবে ভোট দিন, তাহলে গণতন্ত্র থাকবে, নতুবা গণতন্ত্র থাকবে না। ফ্যাসিবাদের জন্মের মূল কারণটাই হচ্ছে কিন্তু অযৌক্তিক, অবৈজ্ঞানিক চিন্তাধারা লালিত পালিত হওয়া, ইরেশনালিটি। এটাই হচ্ছে ফ্যাসিবাদের মূল ভিত্তি। আমাদের রেশনালি ভাবতে হবে, তবেই আমরা এগোতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আপনি মূল্যবান প্রতিক্রিয়া দিলেন। এরকম আরো এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ স্যার।